Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর অনেকেই হয়তো ঠিক করে নিয়েছো যে তোমরা কোন বিষয়গুলো নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে পড়াশোনা শুরু করবে। এবং তাদের মধ্যে যদি কেউ এটা ঠিক করে থাকো যে সে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তাদের জন্য। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্ষদ প্রদত্তিত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাস 11 অ্যান্ড 12 আমরা শুধুমাত্র 11 এর সেমেস্টার 1 এর সিলেবাস এখানে ডিসকাস করব। সাবজেক্টের নাম তোমরা দেখতে পাচ্ছ, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, মানব বিকাশ এবং সম্পদ ব্যবস্থাপনা। এইচডিআরএম এর সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সিলেবাস আলোচনার পর পরবর্তীতে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান টপিক ওয়াইজ সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পর্ষদ প্রদত্তিত যে সিলেবাস সেটা এখানে খোলা রয়েছে এবং আমরা দেখে নেব যে সেমেস্টার 1-এ আমাদেরকে ঠিক কি কি পড়তে হবে। সেমেস্টার 1-এ আমরা যদি দেখি তাহলে সেমেস্টার 1-এ আমাদের লিখিত পরীক্ষা 35 নম্বরের হয়ে থাকে। ওকে, লিখিত পরীক্ষা আমাদের 35 নম্বরের হয়ে থাকে এইচডিআরএম এর, যার মধ্যে সবার প্রথমে রয়েছে ইউনিট 1। ইউনিট 1 এর নাম কি? ইন্ট্রোডাকশন টু হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব বিকাশের ভূমিকা। তার মধ্যে নাম্বার 1 কি রয়েছে? কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, বিকাশের ধারণা। তার মধ্যে তোমাদেরকে পড়তে হবে যে এই বিকাশ বলতে তোমরা কি বোঝো, এর ইতিহাস, ইন্টারডিসিপ্লিনারি নেচার অফ হিউম্যান ডেভেলপমেন্ট। ইন্টারডিসিপ্লিনারি নেচার কি? অন্যান্য ডিসিপ্লিনের সাথে, লাইক এডুকেশনের সাথে, লাইক সায়েন্সের সাথে, লাইক ফিলোসফির সাথে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, সেটা তোমাদেরকে দেখতে হবে। তারপর রয়েছে স্কোপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন কন্টেম্পোরারি সোসাইটি। কন্টেম্পোরারি সোসাইটিতে হিউম্যান ডেভেলপমেন্টের কি স্কোপ রয়েছে বা কি পরিধি রয়েছে। তারপর কি ডোমেন্স, স্টেজেস, কনটেক্সট অফ ডেভেলপমেন্ট। ডোমেন্স মানে কোন কোন সেকশন রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট, কি কি পর্যায়ে রয়েছে, সেগুলো আলোচনা করা হবে। 2 নম্বরে কি রয়েছে? বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা যদি দেখি তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে প্রথমেই রয়েছে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে আমরা ঠিক কি বুঝি, তার সাথে সাথে এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিফারেন্স বা পার্থক্য এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপাল। বিতে কি রয়েছে? হেরিডিটারি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, কিছু বংশগতিজনিত প্রভাবক যা কিনা বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করতে পারে। তারপর কি রয়েছে? এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশগত কিছু প্রভাবক যা কিনা বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করতে পারে। এটা হয়ে গেল আমাদের ইউনিট 1 এর সিলেবাস। ইউনিট 2 তে কি রয়েছে? ইউনিট 2 তে রয়েছে লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট, যার মধ্যে আমরা এই সেমেস্টার 1-এ দেখব চাইল্ডহুড। চাইল্ডহুড মানে 0 থেকে 12 বছর। 0 থেকে 2 বছরের একটা পর্যায় হয়, 3 থেকে 6 বছরের একটা পর্যায় হয়, তারপর 7 থেকে 12 বছরের কিন্তু একটা পর্যায় হয়। এই যে 0 থেকে 2 বছর একটু জেনে রাখো, এটাকে বলা হয় ইনফ্যান্ট বা ইনফ্যান্সি পর্যায়। 3 থেকে 6 বছর এটা হচ্ছে প্রি স্কুল, আর এই যে 7 থেকে 12 বছর এটাকে বলা হয় স্কুল গোয়িং। এই 3টে পর্যায় কিন্তু আমরা দেখতে পাই। আমরা এবার দেখে নেব যে প্রথমে কি রয়েছে? পার্সপেক্টিভস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, যার মধ্যে মাইলস্টোনস অফ চাইল্ডহুড, ইনফ্যান্সি, আর্লি, মিডল, লেট চাইল্ডহুড যেটা রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। এই চাইল্ডহুডের কি প্রয়োজনীয়তা সেটাও আমরা জানবো। 2 নম্বরে কি রয়েছে? ডোমেন্স অফ ডেভেলপমেন্ট ডিউরিং চাইল্ডহুড। কি কি ডোমেন রয়েছে? ফিজিক্যাল, মোটর, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স আমাদেরকে জানতে হবে। তারপর এই যে ফিজিক্যাল, মোটর, কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট,
এদের কি কি ফ্যাক্টরস এফেক্ট করতে পারে সেগুলো আমরা জানবো। তারপর রোল অফ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অন চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এই যে ইসিসিই, এরই পুরো কথা এখানে দেওয়া রয়েছে। এর উদ্দেশ্য কি, এর টাইপস কি কি রয়েছে, তার মধ্যে বালবাড়ি পড়ছে, আঙ্গনবাড়ি পড়ছে, আইসিডিএস পড়ছে এবং নার্সারি স্কুলও কিন্তু পড়ছে। তারপর কি, ইমিউনাইজেশন 3 নম্বরে রয়েছে ইমিউনাইজেশন, টিকাকরণ। ইমিউনিটি মানে কি, কত ধরনের ইমিউনিটি হয় আমরা জানি, অ্যাকোয়ার্ড হয়, তাই না? এবং ডেফিনিশন, ইম্পর্টেন্স অফ ইমিউনাইজেশন, টিকাকরণের কি সংজ্ঞা, তার গুরুত্ব, ইমিউনাইজেশন শিডিউল যেটা হয়। এবার হচ্ছে আমাদের 4 নম্বর, 4 নম্বরে রয়েছে জেনারেল কন্টামিনেটেড ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন। কিছু বায়ুবাহিত ডিজিজ রয়েছে, টিউবারকিউলোসিস, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও, মিজলস অ্যান্ড রুবেলা। এদের রিজন, তার মানে কিভাবে হয়, কারণ জানতে হবে, লক্ষণ জানতে হবে, ইনকিউবেশন কতদিন, এবং এদের প্রিভেনশন কিভাবে করা হয়। বিতে কি রয়েছে, ওয়াটার কন্টামিনেটেড ডিজিজ, জলবাহিত, কলেরা রয়েছে, ডায়রিয়া রয়েছে। এদের রিজন, সিমটম, ইনকিউবেশন এবং প্রিভেনশন, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবার ইউনিট 3-তে চলে আসি। ইউনিট 3-তে রয়েছে রিসোর্স ম্যানেজমেন্ট, সম্পদ ব্যবস্থাপনা। কনসেপ্ট অফ রিসোর্স, রিসোর্স মানে কি, এই রিসোর্সের মানে, তার সাথে সাথে টাইপ। মূলত হিউম্যান রিসোর্স হয়, নন হিউম্যান রিসোর্স হয়, আর সোশ্যাল রিসোর্স হয়। হিউম্যান রিসোর্সের মধ্যে নলেজ, স্কিল, টাইম, এনার্জি এবং অ্যাটিটিউড। নন হিউম্যানের মধ্যে ফিনান্সিয়াল রিসোর্স, যেগুলো অর্থনৈতিক, র ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে, ইনফরমেশন, ডেটা, মেশিনারি, ইকুইপমেন্ট, ফুয়েল, এনার্জি, এগুলো। সোশ্যালের মধ্যে স্কুল, হসপিটাল, রোড, ইলেকট্রিসিটি, ওয়াটার, রিক্রিয়েশন সেন্টার্স, ঠিক আছে? এগুলো হচ্ছে সব সোশ্যাল রিসোর্সের মধ্যে। এছাড়া বিতে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্সেস, এই যে সম্পদ, এর কি কি বৈশিষ্ট্য হয়ে থাকে। 2 নম্বরে হচ্ছে ম্যানেজমেন্ট অফ রিসোর্স। ম্যানেজমেন্ট অফ রিসোর্সের মধ্যে এই রিসোর্স ম্যানেজমেন্ট কাকে বলে, এর প্রক্রিয়া কি কি হয় বা পদ্ধতি কি কি হয় ম্যানেজ করার, এবং এই রিসোর্সকে আমি কিভাবে প্রিজার্ভ করে রাখতে পারি বা সংরক্ষিত করে রাখতে পারি। ইউনিট 4-এ কি রয়েছে, টেক্সটাইলস। টেক্সটাইল মানে ফাইবার টু ফ্যাব্রিক। ফর এক্সাম্পল, ফাইবার বলতে কি বোঝাচ্ছে, যেরকম কটন, ঠিক আছে, কটন, তুলোর গাছ, এরকম তুলোর গাছে এরকম তুলোগুলো, বিষয়টা, তুলোটা ঠিক এরকম ভাবে লেগে থাকে এবং আমরা এই তুলোটাকে কালেক্ট করি, ঠিক আছে, হারভেস্টিং করা হয়। হারভেস্টিং করার পর একটা দীর্ঘ প্রসেসের পর শুরু হয় গিনিং থেকে। গিনিং বলে একটা প্রসেস, মানে এই যে এর এই অংশ থেকে তুলোটাকে আলাদা করা হয়, এই প্রসেসটাকে বলা হয় গিনিং। এবং এই গিনিং থেকে শুরু করে স্পিনিং পর্যন্ত দীর্ঘ প্রসেসের পর আমরা কি পাই, আলটিমেটলি আমরা পাই সুতো। এবং এই সুতো দিয়ে কি তৈরি হয়, জামা কাপড়। এই জিনিসটাকে এখানে বলেছে ফাইবার টু ফ্যাব্রিক। তাহলে ইন্ট্রোডাকশন অফ ফাইবার সায়েন্স, তার কাকে বলে, তার যে শ্রেণীবিভাগ, তার ধর্ম, কি কিভাবে কেয়ার করব ফাইবারের, কিভাবে আমরা ফাইবারস গুলোকে চিনবো, তার কিছু ভৌত, রাসায়নিক এবং মাইক্রোস্কোপিক টেস্ট। ইয়ার্ন মেকিং অ্যান্ড ফ্যাব্রিক কনস্ট্রাকশন, এই যে ইয়ার্ন বা সুতো কাকে বলে, কত ধরনের হয়, কিভাবে ইয়ার্ন মেকিং করা হয়, উইভিং কিভাবে করা হয়, তাই না? উইভিং এর মধ্যে নিটিংও আছে, ডিফারেন্ট টাইপ অফ উভেন ফ্যাব্রিক যেগুলো হয়। ফ্যাব্রিকের ফিনিশিং কিভাবে করব, তুমি ধরো একটা জামা কাপড় তৈরি করে নিলে, একটা কুর্তি ফর এক্সাম্পল, এটা একটা কুর্তি, ঠিক আছে। এই যে কুর্তিটা, পিছনে এরকম একটা কলার টাইপের তুমি দিয়েছো, এই যে কুর্তিটা, এই কুর্তিটা তুমি রেডি করে ফেললে একদম প্রপারলি। এই সুতো তৈরি করলে, সুতো দিয়ে এই কুর্তিটা তৈরি করলে, তৈরি করার পর, তৈরি করেই কি মার্কেটে বিক্রি করবে? না, একদমই না। এটাকে ফিনিশিং করতে হবে। ফিনিশিং এর মধ্যে খুব সহজভাবে যদি আমরা বুঝি, আয়রনিং এক ধরনের ফিনিশিং হয়, তাই না? যখন দোকান থেকে আমরা জামা কাপড় কিনি, দেখি কি সুন্দর জিনিসগুলো একদম ভাঁজ ভাঁজ করা থাকে, ইস্ত্রি করা থাকে আমরা যেটাকে বলি। তো এটাও এক ধরনের ফিনিশিং হয়, আয়রনিং। তারপর অনেক সময় যেটা আমরা বাড়িতে ভাতের ফ্যান দিয়ে অনেক সময় মাড় দিয়ে থাকে, সেটা তো একটা প্রোডাকশন হাউসে হয় না, ওখানে কিছু স্টার্চিং করে থাকে, ওই প্রসেসটাকে বলা হয় স্টার্চিং। তো এই যে বিষয়টার মাধ্যমে কিন্তু ফিনিশিং হয়। তাহলে এই ফ্যাব্রিক ফিনিশিং কাকে বলে, কত ধরনের হয়, বেসিক ফিনিশেস, স্পেশাল ফিনিশেস, এগুলো কিন্তু আমরা মূলত
দেখে থাকবো। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের সেমিস্টার 1 HDRM এর ক্লাস 11 এ কিন্তু পড়াশোনা করবোই। প্রত্যেকটা টপিক ইউটিউবে করানো হবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। আজকের ক্লাস এই অবধি, আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।